হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমাদের টপিক কি নিউমেরিক্যাল বা ম্যাথ প্রবলেম আমরা বলবো। অনলি ফর আজকে আমরা ম্যাথ প্রবলেমই করব এবং এটা করব আমরা অধস্থিতিবিদ্যা বা প্রবাহী ধর্ম এইখান থেকে। তো তার আগে বলে নিই যে ম্যাথ প্রবলেম বা নিউমেরিক্যাল প্রবলেম এগুলো আসছে কেন, বা এগুলো অনেক স্টুডেন্ট বা অনেক ছাত্রের একটু জটিল মনে হয়। তার কারণ এইটা একটা যে আমাদের ফিজিক্যাল সায়েন্স এখন সব পার্টিকুলার ডিভাইডেড হয়ে গেছে। ফিজিক্স বলে পদার্থবিদ্যা যে সাবজেক্টটা, এই সাবজেক্টে হচ্ছে সমস্যা সমাধানের সাবজেক্ট, অর্থাৎ প্রবলেম বেস হচ্ছে সাবজেক্ট। তোমাকে একটা সমস্যা দিবে, হ্যাঁ, সেইটা তোমাকে সলভ করে দিতে হবে। তো কিছু কিছু জায়গায় আমাদেরকে বলে যে কিছু সামথিং ওর মান বার করো, নির্দিষ্ট মান। কোনো সময় নির্দিষ্ট মান বার করতে দেয়নি, ওরকম ডাটায় থাকে। তো নির্দিষ্ট মান যখন আমরা ক্যালকুলেশন করি তখন একটু ক্যালকুলেশন করতে হয়। বাদ বাকি আমরা যদি ফিজিক্সটা অ্যাপ্লাই করে দিই, হ্যাঁ, পদার্থবিদ্যার যে টেকনিক আছে সেই টেকনিক যদি ইউজ করে দিই তাহলে কিন্তু সেটা সলভ হয়ে যায়। এখন এই সলভটাকে বা এই যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে যদি আমাদের সহজ থেকে সহজতর করতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে না, তাহলে যেটা কাজ সেই কাজ হচ্ছে একবারে বেসিক পয়েন্ট থেকে সমস্ত প্রপার্টিগুলো বা সমস্ত ধর্মগুলো আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে বা মনে রাখার চেষ্টা করতে হবে। বেসিক প্রপার্টি মানে ধরো তুমি ডাইমেনশন বা মাত্রা জানো না, একক জানো না, এককের প্রয়োজনীয়তা জানো না, একক কী করে তৈরি হয়, বা কেন একক হয়েছে, বা বিভিন্ন ভৌত রাশির মধ্যে সম্পর্ক। যখনই আমাদের এককের ব্যাপারটা চলে আসে তখনই আমরা সম্পর্ক পাই। ধরো বেগ এককই মিটার পার সেকেন্ড, তার মানে সেই মিটার আর সেকেন্ডের মধ্যে সম্পর্ক আছে। মিটার একটা ভৌত রাশি, সেকেন্ড একটা ভৌত রাশি। এই যে সম্পর্কগুলো, এই সম্পর্কগুলো যে আমরা ধরো এই এই যে অধ্যায় আছে প্রবাহীর ধর্ম, প্রবাহীর যে ধর্ম আছে এখানে যদি আমরা বলি যে এখানে প্রবলেম করার জন্য কেবলমাত্র এই থিওরিটাই মনে রাখবো, পার্টিকুলার একটা পি সমান এইচ রো জি ফর্মুলায় মনে রাখবো, বা আপেক্ষিক গুরুত্ব সমান হচ্ছে ঘনত্ব বাই পদার্থের ঘনত্ব বাই জলের ঘনত্ব। এই পার্টিকুলার কতকগুলো সূত্র যদি মনে রেখে আমরা নিউমেরিক্যাল করতে এগোই বা সমস্যার সমাধান করতে যাই তাহলে কিন্তু সেখানে ঠিকঠাক আমরা সমাধান করতে পারবো না বা সহজও হবে না এগুলো। হ্যাঁ, আচ্ছা, যদি তোমাদের আমি একটু জাস্ট সূত্রগুলো একটু দেখাবো এখানে, মোটামুটি 5 থেকে 10 মিনিট এরকম হবে। তোমরা যদি ডাইরেক্ট মনে করো যে আমি একবারে নিউমেরিক্যালে ঢুকে যাবো তাহলে 10 মিনিট বা 5 মিনিট স্কিপ করে দিবে। ফার্স্ট আমাদের এখানে অঙ্ক করার জন্য প্রথম যে আমাদের সূত্র মনে রাখতে হবে সেটা হচ্ছে ডি সমান এম বাই ভি। ডি হচ্ছে কি ঘনত্ব, এম হচ্ছে ভর, আর ভি হচ্ছে আয়তন। কোনো পদার্থের ঘনত্ব সমান হচ্ছে ভর বাই আয়তন, খুব ইম্পর্টেন্ট, অনেক জায়গায় কাজে লাগবে। নাম্বার 2 হচ্ছে যে চাপ পি ইকুয়াল টু এফ বাই এ। চাপটা কি? চাপ সমান এফ বাই এ, বল বাই ক্ষেত্রফল। নাম্বার 3 হচ্ছে তরলের ক্ষেত্রে বা ফ্লুইডের, কারণ গ্যাসের ক্ষেত্রে চাপ সেম হবে, এই ফর্মুলাটা তখন চলে আসবে এইচ রো জি, যেখানে এইচটা হচ্ছে কোনো তরল বা ফ্লুইডের উচ্চতা, রো হচ্ছে ওই তরলেরই ঘনত্ব, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। ক্লিয়ার? জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। নাম্বার 4 আসবে আমাদের যে আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব ইকুয়াল টু বস্তুর ঘনত্ব ডিভাইডেড বাই, এখানে 4 ডিগ্রি কোটা উল্লেখ করি, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব। জলের ঘনত্ব 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব, বা অন্য ডিগ্রি সেন্টিগ্রেডও আসলে 4 হলে কি 4 ডিগ্রিতে 1 হয় সিজিএস সিস্টেমে, এই জন্য আমরা 4 ডিগ্রিটি ইউজ করি। আপেক্ষিক গুরুত্ব সমান, আপেক্ষিক গুরুত্ব সমান কি বস্তুর ঘনত্ব ডিভাইডেড বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব। এরপর আসছে 5 নাম্বার, আপেক্ষিক গুরুত্ব পি সমান এইচ রো জি হলো এই ফর্মুলা। ওকে, আর একটা আছে ঘাত, প্রযুক্ত ঘাত।
ঘাত সমান হচ্ছে চাপ ইনটু ক্ষেত্রফল। তার মানে ক্ষেত্রফল বাড়লে ঘাতের মানটা বাড়বে। চাপ যদি নির্দিষ্ট থাকে তাহলে ক্ষেত্রফল যত বাড়বে ঘাতের মানটা বাড়বে। এই ঘাতের ধর্ম থেকেই আমরা একটা হাইড্রোলিক প্রেসের নীতিটা পাই। হাইড্রোলিক প্রেসের নীতিটা কিরকম আসছে, ধরো দুটো আমাদের সিলিন্ডার, একটা সরু সিলিন্ডার একটা মোটা সিলিন্ডার, এই দুটোকে একটা নল দিয়ে যোগ করে দেওয়া হয়েছে, দিয়ে এর মধ্যে পুরো ফ্লুইড দেওয়া হয়েছে, ধরো এত দূর পর্যন্ত পুরো ফ্লুইড আছে, এটা ফ্লুইড আছে। এখন তুমি ভালো করে দেখো, এখানে যদি একটা পিস্টন আমরা দিই, এখানে যদি একটা ছোট্ট রকম পিস্টন দিই এবং এই পিস্টনে যদি F1 ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে এখানে কত জেনারেট হবে, ধরো এর ক্ষেত্রফল আমরা ধরে নিচ্ছি আলফা, এর ক্ষেত্রফল ধরে নিচ্ছি বিটা, এখানে চাপ কত অ্যাপ্লাই হবে না P1 সমান আসবে F1 বাই আলফা, এটি চাপ জেনারেট হবে। এইখানে আমরা জানি পাস্কালের সূত্র অনুসারে এই চাপটা পুরো তলের মধ্যে এই পর্যন্ত আসবে, সেম চাপ, কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে তো চাপ কত দিবে P1, কত ক্ষেত্রফলে পড়বে বিটা, তাহলে ঘাত কত হবে না ঘাত সমান হবে চাপ P1 ইনটু বিটা। P1 এর মান যদি আমরা বসাই F1 ডিভাইডেড বাই আলফা ইনটু বিটা, বা বলতে পারি আমরা F1 ইনটু বিটা বাই আলফা। এখন অবভিয়াসলি দেখো বিটাটা একটু বড় দেখাচ্ছে, তাহলে এই রেশিওটা সবসময় বড় হবে। এই রেশিওটা যদি বড় হয় তাহলে F1 এখানে যে ফোর্স দিচ্ছি তার থেকে ঘাত বলটা বেশি হবে, অর্থাৎ ঘাত বল মানে তো একটা ফোর্স, একটু ধরলাম এটা ঘাত বলটাকে, অ্যাকচুয়ালি ঘাত মানে ঘাত বল মানে একটা ফোর্স। তাহলে দেখো এখানে যদি এটাকে 2 টাইম হয় তাহলে 2 টাইম ইনক্রিজ হবে, 4 টাইম হলে 4 টাইম ইনক্রিজ হবে, মানে ধরো এর ক্ষেত্রফল 10 আছে, এর 20 আছে, হ্যাঁ, এখানে ধরো 10 সেমি স্কয়ার, এখানে হচ্ছে 20 সেমি স্কয়ার, তাহলে দ্বিগুণ হবে। যদি 200 হয় তাহলে কত হবে 20 বেশি হবে, 20 গুণ বেশি হবে। এইভাবে আমরা কম বল প্রয়োগ করে ঘাত বলের মানটা বেশি বৃদ্ধি করতে পারি। হাইড্রোলিক ব্রেকে কাজ করে, অনেক বড় বড় মেশিন আমরা তুলতে পারি, যাই হোক সেগুলো ইন ডিটেলস আমরা যাচ্ছি না। তাহলে এই ঘাত বলের এই ধর্মটা আমরা কাজে লাগাবো। এখান থেকে আর কি আছে তোমার থিওরি, উদস্থিতিবিদ্যা, হ্যাঁ, আর যেটা আছে সেটা হচ্ছে কি এটা হচ্ছে 6 নাম্বার। 6 নম্বরে আমরা বলবো আপাত ওজন। আপাত ওজন এটাকে যদি W বলি, সমান হবে W সমান হচ্ছে W0 প্রকৃত ওজন মাইনাস হচ্ছে প্লবতা বল। এটা হচ্ছে কি প্রকৃত ওজন। প্রকৃত ওজনের থেকে যদি আমরা প্লবতা বল বিয়োগ করে দিই তখন আমরা কি পেয়ে যাব, আপাত ওজন পেয়ে যাব। আচ্ছা, প্লবতা বল সমান কি হয়, এখানে আমরা লিখছি, দেখো প্লবতা বল সমান কি হয়, প্লবতা বল সমান অপসারিত তরলের ওজন এর সমান। অপসারিত তরল এর ওজনের সমান। অপসারিত তরলের ওজনের সমান, যত পরিমাণ তরল অপসারিত করবে তার ওজনের সমান। এটা হচ্ছে প্লবতা বল। প্লবতা বল কোন দিয়ে কাজ করে, ঊর্ধ্বমুখী। সবসময় প্লবতা বল কোন দিয়ে কাজ করবে, ঊর্ধ্বমুখী কাজ করবে। আজকে আমরা এই মাত্র কতগুলো সূত্র নিয়ে আমরা অঙ্ক যাচ্ছি। ফার্স্টে তোমরা অঙ্কটা যে স্ক্রিনে দিচ্ছি ভালো করে দেখে নাও, পজ করবে। পজ মানে হচ্ছে মোবাইল স্ক্রিনে টাচ করবে তাহলে দাঁড়িয়ে যাবে, আর যদি ল্যাপটপ বা কম্পিউটার হয় ব্যাক স্পেস দিয়ে সেটা একবার ট্রাই করবে, চেষ্টা করবে যে এদের মধ্যে কোন সূত্র অ্যাপ্লাই করবো বা কিভাবে করব। তারপর তুমি যদি না পারো স্ক্রিনে আসবে, তাহলে তোমার একবার প্র্যাকটিসও হয়ে যাচ্ছে। ওকে, ব্যাস অঙ্কটা দেখো। এই অঙ্কটা তোমরা পজ করে ভালো করে দেখে নাও, করার চেষ্টা করো, না পারলে বোর্ডে আসবে অবশ্যই। দেখো অঙ্কটা দেখে নিলে বলেছে একটি পাত্রে 1.8 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট 90 গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে, 90 গ্রাম আবার জল ঢেলে দেওয়া হলো।
তাহলে কত সংকোচন হবে, আয়তন কত কমবে, মিশ্রণে আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে 1.5। তার মানে দেখো আমরা এইমাত্র জানলাম যে আপেক্ষিক গুরুত্ব সমান হচ্ছে পদার্থের ঘনত্ব ডিভাইডেড বাই, এখানে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব, ওকে। তার মানে দেখো আপেক্ষিক গুরুত্ব দিয়েছে 1.8, পদার্থের ঘনত্ব দেখো দেওয়া নেই, পদার্থের ঘনত্ব দিয়েছি কি না, পদার্থের ঘনত্ব দেওয়া নেই, কিন্তু পদার্থের ভর দেওয়া আছে, এম দেওয়া আছে, এম সমান হচ্ছে 90 গ্রাম দিয়েছি। আর আমরা আপেক্ষিক গুরুত্ব পেয়ে গেলাম। জলের ক্ষেত্রে তো 1 হবে, 4 ডিগ্রি সেন্টিগ্রেড সিজিএস এ যদি করি, কারণ এটা গ্রাম দেওয়া আছে মানে আমরা সিজিএস এ করছি। তাহলে দেখো এখান থেকে আমরা এর আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে, এর আয়তন বার করব। তাহলে এম দেওয়া আছে, তাহলে ঘনত্বের ফর্মুলা কি না, ডি সমান আমরা কি পেলাম, এম বাই ভি। তাহলে ভি সমান কি হয়ে যাচ্ছে, দেখো ভি সমান হচ্ছে এম বাই ডি হয়ে গেল, ভি সমান এম বাই ডি। অর্থাৎ ভি এর জায়গাতে আমরা যেটা ঘনত্ব, ঘনত্বই থাকবে না, ঘনত্বের জায়গায় এম বাই ভি পুট করতে পারি এখানে পদার্থে। তাহলে এখানে হয়ে গেল এম বাই ভি, আর 4 ডিগ্রিতে জলের ঘনত্ব কত, 1, তাহলে ওটা লিখলাম না। এখন এখানে ভি এর মান আমরা পেয়ে যাবো, দেখো আয়তন। তাহলে আয়তন সমান আসছে এম ডিভাইডেড বাই 1.8, এম এর মান হচ্ছে 90, 1.8 মানে 900 হলো বাই 18, তার মানে হচ্ছে কত দিয়ে 9 দুগুণে 18, 2 50 হচ্ছে, তাই তো 50। আয়তন মানে সেমি কিউব, যেহেতু সিজিএস আছে, হ্যাঁ 50 সেমি কিউব। কার এটা আয়তন, সালফিউরিক অ্যাসিডের, ঠিক আছে, কারণ ওটা ওর লিখেছি। তাহলে H2SO4 এর আয়তন কত পেলাম আমরা, আয়তন সমান হচ্ছে 50 সেমি কিউব, এটা। এরপর কি করেছে দেখো, জল, আচ্ছা জলের আয়তন বার করো, একই ফর্মুলা নাকি, আর জলের আপেক্ষিক গুরুত্ব, আচ্ছা জলের তো একই আসবে, তাহলে এম বাই ভি করে দাও, হ্যাঁ। জল H2O এর আয়তন, এমটা 90 বলেছে, আয়তন তো হচ্ছে কত যেন একই, তার মানে হয়ে গেল আপেক্ষিক গুরুত্ব একই, তার মানে হচ্ছে 90 সেমি কিউব। বাহ, তাহলে এর আয়তন দুটো পেয়ে গেল। এরপর মিশ্রণের আয়তন কত দেখো, মিশ্রণের আয়তন সমান আসবে, মিশ্রণের কত, মিশ্রণের হচ্ছে আপেক্ষিক গুরুত্ব, মিশ্রণ, আচ্ছা এই ফর্মুলা থেকে বার করে নিচ্ছি, হ্যাঁ তারপর ওখানে লিখবো। দেখো মিশ্রণের আপেক্ষিক গুরুত্ব 1.5 দেওয়া আছে, আর মিশ্রণের ভর, দুটো ভর জমা এক হয়ে যাবে, মানে 180 হলো বাই ভি, আর জলের তো 1 হলো, তার মানে এখানে ভি সমান আসছে 180 বাই 1.5। কাটাকাটি করলে এখানে শূন্য গেলে দশমিক উঠে গেল, 15 দিয়ে যদি কাটি, 5 দিয়ে, 3 5 15, আচ্ছা একবারে 3 দিয়ে কেটে দাও, তাহলে 5 আর এটা 6, 600 হলো, আর 5 দিয়ে কাটলে 5 12 60, 120 আসছে। তাহলে মিশ্রণের আয়তন আসছে 120 সেমি কিউব। তাহলে দেখো জলের আর সালফিউরিক অ্যাসিডের আয়তন হচ্ছে, সালফিউরিক অ্যাসিড 50, জলের হচ্ছে 90, আর যখন মিশিয়ে দিচ্ছি তখন 120। আচ্ছা এদের মোট কত দেখো, 50 আর 90 হচ্ছে, 50 90 যোগ করে দিলে 10 140। তাহলে তাদের যখন আমরা আগে ছিল আলাদা আলাদা, তখন তাদের আয়তন কত ছিল, 140 মোট, মিশাল আয়তন কত হচ্ছে 120। তাহলে আয়তনের কত পরিমাণ, ওটাই তো জানতে চেয়েছি না, হ্যাঁ কত পরিমাণ সংকোচ হবে। তাহলে আয়তন কতটা সংকোচ হচ্ছে, দুটোকে বিয়োগ করে দাও, 140 মাইনাস 120, তাহলে আয়তন সংকোচ হচ্ছে কত, আয়তন সংকোচ হচ্ছে 140 মাইনাস 120 সমান হচ্ছে 20 সেমি কিউব। এখানে আবার এই ফর্মুলা থেকে, ঘনত্বের ফর্মুলা থেকে তোমাকে বলার সময় বলে যে সমভরের মেশানো হয়েছে, অনেক বলে সম আয়তন মেশানো হয়েছে, তখন কিন্তু সব আমরা এই ফর্মুলা ইউজ করব।
হ্যাঁ, সমভরের যদি মেশায় তাহলে এম এম হবে, টোটাল কত হবে, মোট ভর হয়ে যাবে 2m। যদি বলে সমায়তন ভি প্লাস ভি সমান 2v হয়ে যাবে। যদি আয়তন আলাদা বলে v1 প্লাস v2 সমান হচ্ছে ওইদিকে মোট ভর দেওয়া থাকবে। এরকম বিভিন্ন টাইপের এখান থেকে এই ফর্মুলা থেকে বা ওই যে ঘনত্ব ডি সমান এম বাই ভি, এখান থেকে আমাদের নিউমেরিক্যাল আসে। নেক্সট নিউমেরিক্যাল চলে যাও। এটা পজ করে করার চেষ্টা করো। হ্যাঁ, অঙ্কটা খুব ভালো এবং ইজি অঙ্ক, না পারলে অবশ্যই বোর্ডে আসো। দেখো নেক্সট নিউমেরিক্যালটা তোমরা দেখে নিলে, দুটো একটা হচ্ছে ছাদে আছে আর একটা নিচে ছাদ, মানে যে কোনো তা হতে পারে, সেটা 4 5 যে কোনো ফ্লোর হতে পারে। তো দুজনের মধ্যে প্রেসার যে ডিফারেন্স, সেই প্রেসার ডিফারেন্সটা দিয়ে দিয়েছে আমাদেরকে, মানে না প্রেসার ডিফারেন্স দেয়নি, প্রেসারগুলো দিয়ে দিয়েছে। প্রেসারগুলো দিয়েছে, আমাদেরকে বলেছে হাইট কত হবে। তা আমরা প্রেসার ডিফারেন্সের ফর্মুলা কি জানি, ডেল্টা পি প্রেসার ডিফারেন্স ইকুয়াল টু আমরা কি জানি, এইচ রো জি। রোটা হচ্ছে কি ডেনসিটি অফ লিকুইড, জিটাকে গ্র্যাভিটি। ডেল্টা পি মানে কি, ডেল্টা পি মানে পি টু মাইনাস অফ পি ওয়ান ইকুয়াল টু এইচ রো জি। এখন পি টুর ভ্যালু আর পি ওয়ান এর ভ্যালু দেখো এখানে দেওয়া আছে, 59 4টা জিরো আর 198 3টা জিরো। তাহলে হচ্ছে 59 4টা জিরো মাইনাস 198 3টা জিরো ইকুয়াল টু এইচ। এটা ওয়াটার বলেছে 1 লিখলাম, আর জিটাকে আমরা কত, ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা 10 ধরে নিচ্ছি, এটাকে ধরে নিলাম 10। ব্যাস, এরপর ক্যালকুলেশন, তাহলে 10টাকে এদিকে ভাগ করে দিচ্ছি, তাহলে সবার কাছে একটা করে শূন্য কেটে গেল, এটা পুরো কেটে গেল, এর কাছে একটা শূন্য কেটে গেল। তাহলে এইচ এর ভ্যালু, এটা হচ্ছে রোটা ওয়াটার, তাহলে জিটাকে যদি 10 ধরি, এটাকে মিটারে দেওয়া আছে, হ্যাঁ মিটারে তো দেওয়া আছে, তাহলে এটা বিয়োগ করে দিলে আমাদের এইচ এর ভ্যালুটা বেরিয়ে যায়, কিন্তু অনেক বড় বেরোবে যে। দেখি, নিউটন মিটার স্কোয়ার বাড়ির ছাদের উচ্চতা নির্ণয় করো। একদম ছাদের, হ্যাঁ, তাহলে হচ্ছে জলের চাপ হচ্ছে পি দেওয়া আছে এটা, আর জলের চাপ এটা, প্রেসার ডিফারেন্স হচ্ছে এইচ রো ইন্টু জি। ও হো, যেহেতু আমরা এসআই সিস্টেম বসাচ্ছি দেখো, তাহলে রোটা 1 হবে না, হ্যাঁ সিরিয়াস সিস্টেমে হচ্ছে তরলের ঘনত্ব 1, এখানে 1000 হবে। তাহলে এদিকে একটা 1000 এখনো থাকবে ইন্টু 10, তাহলে কাটছি না কাকু, এটা থাকছে। এরপর দেখো 3টা 1 4টা, তাহলে 4টা শূন্য কাটবে, তো এর তো 4টা নেই, তাহলে 3টা কাটো, এর 3টা, এইটা পুরোটা কেটে দিলাম, বাহ। আর এদিকে 3টা পর্যন্ত কাটলাম। এরপর দেখো যদি আমরা এই 10 দিয়ে ডিভাইডেড করে দিই সবকে, তাহলে দশমিকের এখানে সরে যাবে আর এটা উঠে যাবে, বাহ, এটা কেটে দিলাম, এই তো হয়ে গেল। তাহলে এইচ এর মানটা দুটোকে বিয়োগ করে দিলে হয়ে যাবে 59 আর হচ্ছে তোমার 19.8, এখানে একটা শূন্য, 2 দিতে হাতে থাকে 1, 9 10 কত দিতে 19, 9 দিতে হাতে 1 থেকে 2 3, 39.2 সমান এইচ। এখানে 40 আছে, তার মানে 9.8 ধরেছে। 9.8 কি ভ্যালু দেওয়া দিয়েছিল না, না ওর 9.8 ধরেছে বলে ওটা আসছে, তাহলে এত মিটার হবে, যদি এসআই সিস্টেম করেছে মিটার। একবার ইজি অঙ্ক দেখো, প্রেসার ডিফারেন্সের অঙ্কগুলো সবচেয়ে ইজি, প্রেসার ডিফারেন্সের যে অঙ্কগুলো হয় না সবচেয়ে ইজি হয়। পি ইকুয়াল টু প্রেসার ডিফারেন্স ইকুয়াল টু এইচ রো জি, এই ফর্মুলাতে সব আসে। ওকে, নেক্সট অঙ্ক চলে যাই আমরা। নেক্সট অঙ্ক আমাদের এটা, এটা প্রুফ, খুব ভালো টাইপের প্রবলেম, হ্যাঁ করার চেষ্টা করো, না এই অঙ্কটা দেখে নিলে এখানে দেখো বস্তুর প্রকৃত আমাদেরকে এটা বার করতে বলেছে, প্রকৃত ওজন কত হবে। তো বলেছে বস্তুর ঘনত্ব কত দেওয়া আছে, বস্তুর ঘনত্ব স্মল ডি দেওয়া আছে, আর কার একটা ঘনত্ব দেওয়া আছে যেন, বায়ুর ঘনত্ব দেওয়া আছে, বায়ুর ঘনত্ব সমান দেওয়া আছে তোমার রো। তাহলে বায়ুতে ওজন দেওয়া আছে, বায়ুতে ওজন সমান ডব্লিউ। তা আমরা দেখো বায়ুতে ওজন সমান কি জানি, বায়ুতে ওজন ডাব্লিউ সমান কি বললাম, যে প্রকৃত ওজন W0 মাইনাস হচ্ছে প্লবতা বল, ব্যাস। এই তো প্লবতা বল তুমি করে দাও, বসিয়ে দাও, তাহলে W0 মান পেয়ে যাবো। তাহলে এদিকে W থাকছে সমান W0 মাইনাস প্লবতা বল কি করে বার করবো,
অপসারিত তরলের ওজনের সমান। প্লবতা বল সমান ওই বস্তুটা যত পরিমাণ তরল বা গ্যাস অপসারণ করবে। তো এখানে গ্যাস আছে মানে গ্যাস অপসারণ করবে। তাহলে আমরা বস্তুর প্লবতা বল সমান বস্তুর, আচ্ছা বস্তুর আয়তন কত, দেখো বস্তুর ঘনত্ব দেওয়া আছে আর বস্তুর ঘনত্ব দেওয়া আছে আর প্রকৃত ওজন দেওয়া আছে W0। তাহলে ঘনত্ব কত হবে, ঘনত্ব সমান dm/v। তাহলে W0 বাই হচ্ছে v। আয়তন এটা বার করতে বলেছে। তাহলে প্লবতা বল সমান আয়তন বার করব, d সমান হচ্ছে m/v। তাহলে v সমান হচ্ছে কত হবে, m/ρ হবে। m মানে হচ্ছে W0, এটা ওজনটা, মানে এর সঙ্গে g গুণ আছে, ডিভাইডেড বাই হয়ে গেল আচ্ছা ওজন আছে, তাহলে ওজনই হয়ে গেল m ইন্টু g, ওজনই হয়ে গেল। তাহলে ওজন ইন্টু হয়ে গেল এখানে ডেনসিটি d, এটা হলো আয়তন। আয়তনের সঙ্গে হচ্ছে রো, বায়ুর ঘনত্ব, ইন্টু হচ্ছে জি। এটা হচ্ছে ওজন না ভর বলেছে, এটা দেখি কি বলেছে। বস্তুর ঘনত্ব ডি এবং বস্তু বায়ুতে ওজন ডাব্লিউ হলে প্রকৃত ওজন হচ্ছে W0। আর তার মানে দেখো আমরা এখানে ফর্মুলাটা হচ্ছে বস্তুর আর ডি সমান, স্মল ডি সমান হচ্ছে m/v, তার মানে v সমান হচ্ছে m/d। ওকে, m/d হলো। এরপর m এর সঙ্গে যদি আমরা g গুণ করে দিই, এর সঙ্গে g যদি গুণ করে দিই তাহলে আমরা পাবো W0। ওকে, তার মানে এখানে g গুণ করলে এখানেও একটা কি করতে হবে, g গুণ করতে হবে। তার মানে এখানে একটা g গুণ করতে হবে আমাদেরকে, হলো। তাহলে এই জায়গায় যদি আমরা g গুণ করি তাহলে এই g কেটে যাচ্ছে। ওকে, তার মানে হচ্ছে W0 ডিভাইডেড বাই d, আর এই g যদি কেটে যায় তাহলে উপরে থাকছে রো। এইটি হলো প্লবতা বলের মান। ক্লিয়ার? আর একবার বলেছি দেখো, প্লবতা বল সমান অপসারিত তরলের ওজনের সমান। তরলের তোমার তরল বা গ্যাস, এখানে গ্যাস আছে, কত পরিমাণ গ্যাস অপসারিত হবে, বস্তুর আয়তন। তো বস্তুর আয়তনের ফর্মুলা v সমান হচ্ছে m/d, হলো। এটা বস্তুর আয়তন। এই বস্তুর আয়তনকে যদি আমরা g দ্বারা গুণ করে দিই তাহলে কি হলো, বস্তুর v আয়তন হলো, g দ্বারা পরে করছি, আয়তনকে যদি আমরা বায়ুর ঘনত্ব দ্বারা গুণ করে দিই তাহলে কি আসছে না, বায়ুর কত পরিমাণ বায়ু অপসারণ করেছে তার ভর হলো। এই ভরের সঙ্গে যদি g গুণ করে দিই তাহলে কি হলো, অপসারিত বায়ুর ওজন হলো, এখানে অপসারিত বায়ুর ওজন। ক্লিয়ার? এখন দেখো এই m তো আমাদের দেওয়া নেই, ওজন দেওয়া আছে। ওজন মানে কি, W সমান হচ্ছে m ইন্টু g। আমার মানে এই যে m এর সঙ্গে যদি আমি এখানে g গুণ করে দিই, এখন এই ব্র্যাকেটটা মুছে দিলাম, এখানে যদি g গুণ করে দিই তাহলে নিচেও আমাকে কি করতে হবে, g গুণ করতে হবে। হয়েছে? এটাকে একটু নিচে লিখছি, এখানে d, এখানেও g গুণ করতে হবে। ক্লিয়ার? এইটার জায়গায় আমরা লিখলাম, দেখো mg এর জায়গায় লিখলাম W0 রো ইন্টু g, আর এই g কেটে দিলাম, তার মানে ডিভাইডেড বাই d আসছে। এই যে এটা হলো W0 d বাই প্লবতা বল। তাহলে প্লবতা বলের জায়গায় এটা লিখে দিলাম রো ইন্টু জি। ক্লিয়ার? বোঝা গেছে ব্যাপারটা? প্লবতা বল সমান অপসারিত তরল বা গ্যাসের ওজনের সমান। তরল বা গ্যাস কতটা অপসারণ করবে, বস্তুর যা আয়তন সেই সম আয়তন অপসারণ করবে। তাহলে আমাদের বস্তুর ঘনত্ব দেওয়া আছে, সেখান থেকে আমরা বস্তুর আয়তন বার করে নিলাম। এরপর যদি এখানে কমন নিয়ে নিই আমরা, 1 মাইনাস রো বাই জি হলো। আচ্ছা ডি কোথায় গেল, হ্যাঁ এটা ডি হবে, এটা জি ডি। और W0টা বার করতে বলেছে, প্রকৃত ওজন, ডিভাইডেড বাই নিচে নিয়ে চলে আসো, 1 মাইনাস রো বাই জি, এই জি ওভার ডি। ডি এটা আবার এটা ক্যালকুলেশন করতে পারো তুমি, ডিটাকে উপরে তুলে দিতে পারো, W ডি, এটা হচ্ছে ডি মাইনাস রো, যেমন থাকবে এটা এরকম হবে। ক্লিয়ার? ওকে, খুব ভালো অঙ্ক। নেক্সট অঙ্কে চলে যাই আমরা। নেক্সট অঙ্ক আমাদের এটা, হ্যাঁ এটা আমরা অলরেডি স্থিতিস্থাপকের
চ্যাপ্টারে করেছি এরকম টাইপের অঙ্ক, কিন্তু এখানে জলে ডুবিয়ে দিয়েছি বলে আলাদা হবে। হ্যাঁ, ভালোভাবে চিন্তা ভাবনা করো। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা হচ্ছে তোমার স্থিতিস্থাপকতার অঙ্ক, কিন্তু এখানে আমাদেরকে যেহেতু আমরা ওকে তরলের ভিতরে ঢোকাচ্ছি, তাহলে আপাত ওজন, যেটা আমরা ওজন চাপাই না, যেটাকে আমরা যেটা ফোর্সটা, এখানে ফোর্স ইকুয়াল টু এমজি হয়, ফোর্স পার যেটা পীড়ন, তো এখানে এমজির মানটা তোমাকে আপাতটা বসাতে হবে, প্রকৃতটা নয়, আপাতটা তোমাকে এখানে বসাতে হবে। ওর কত মানে প্লবতার সঙ্গে বিয়োগ করে বসাতে হবে। তার মানে আমরা ধরো যদি লিখি ফর্মুলাটা, ইয়ং গুণাঙ্ক ওয়াই সমান কত আছে, এফ ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ ইন্টু স্মল এল বা ডেল্টা এল। এই ডেল্টা এলটা বার করতে হবে। তাহলে দেখো ডেল্টা এল দৈর্ঘ্যের কত পরিবর্তন সেটা জানতে চেয়েছে আমাদের কাছে, নিশ্চয়ই অঙ্কটা ভালোভাবে তোমরা পড়েছো। ডেল্টা এল দৈর্ঘ্যের কত পরিবর্তন জানতে চেয়েছে। তাহলে ডেল্টা এল সমান হচ্ছে এফ এল ডিভাইডেড বাই ওয়াই ইন্টু এ। এখন দেখো এটাকে যখন আমরা ধরো এখানে আছে রিজিড সাপোর্ট দিয়ে, এটাকে 1 মিটার বলেছে, এটা 1 মিটার লেন্থ মানে ক্যাপিটাল এলটা, এইখানে ধরো ওয়েটটা আছে, তো এই পর্যন্ত ধরো লিকুইড দিয়ে পূর্ণ আছে। তো লিকুইডে যদি আমরা একে ডুবিয়ে দিই, এটা অরিজিনাল ওয়েট ধরো W0, সেটা থাকবে কি থাকবে না, মানে এখন W সমান হবে W0 মাইনাস হচ্ছে প্লবতা বল, প্লবতা বল এইটি আমাদেরকে বার করতে হবে। এখন তাহলে W0 মাইনাস প্লবতা বল, একটু আগে যে আমরা প্রবলেমটা সলভ করলাম না, ওই 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 সূত্রটা যদি ডাইরেক্ট মনে থাকে সেটা তুমি পুট করে দিতে পারো। হ্যাঁ, যদি না মনে থাকে প্লবতা বল বার করবে। তাহলে দেখো বস্তুর নিশ্চয় ঘনত্ব দেওয়া আছে, ইয়ং গুণাঙ্ক তো দেওয়া আছে 2 সেন্টিমিটার, 1 মিটার দীর্ঘ, 2 মিটার, হ্যাঁ এই দেখো ঘনত্ব দেওয়া আছে। আর বলেছে একটি বস্তুকে জলের ঘনত্ব 1, 4 কেজি ভর, তাহলে 4 কেজি ভর। তাহলে দেখো প্লবতা বল কি হবে, প্লবতা বল হচ্ছে আপাত অপসারিত তরলের ওজন। তাহলে তোমার যে বস্তুটা আছে, এখানে যে বস্তু আছে এর আয়তন কত না, এর আয়তন হচ্ছে, আমি সিজিএস এ ক্যালকুলেট করছি, তাহলে 4 কেজি মানে 4000 গ্রাম বাই, এটা হলো তোমার ভর, ভরকে যদি ঘনত্ব দ্বারা ভাগ করি তাহলে আয়তন পাবো। তো ঘনত্ব কত জলের 1 সিজিএস পদ্ধতিতে, কার ঘনত্ব না বস্তুটার আয়তন, তাহলে বস্তুর আয়তন মানে বস্তুর ঘনত্ব, বস্তুর ঘনত্বটা কত দেওয়া আছে 2.5, এটা হচ্ছে বস্তুর ঘনত্ব হবে, বস্তুর ঘনত্ব হচ্ছে 2.5 হলো, ইন্টু এরপর তরলের ঘনত্ব, কারণ তরলের ওজন বার করবো, তরলের ঘনত্ব 1, অভিকর্ষীয় ত্বরণ জি, জি এর মান কিছু দেওয়া আছে না 10 ধরে নেব, ও বাবা জি এর মান দিয়ে দিয়েছে 980, ব্যাস। তাহলে এইটা প্রকৃত ওজন কত হবে না, প্রকৃত ওজন হবে 4000 গ্রাম, ইন্টু এটা এম হলো, তার সঙ্গে জি গুণ করো, তার সঙ্গে জি, মাইনাস এটার সঙ্গে যদি আমরা কাটাকাটি করি, এই ওয়ানটা মুছিয়ে দিলাম এটা, আচ্ছা যদি এখানে করি একটা শূন্য বসে গেল, দশমিক উঠে গেল, 25 এর সঙ্গে যদি কাটি 25 400 100, 4 25 100, 4 25 100 যদি হয় 400 আছে, 4 4 হচ্ছে তোমার 16 হয়ে গেল নাকি, আর একে 400 কে ভাগ করে দেখো তো, 25 দ্বারা 25 1 খাচ্ছে, 25 হলো, এটা হলো 5 3 1 0, তারপরে হচ্ছে তোমার এরপর 6, 5 6 30 0 হাতে 3 6 2 12 3, হ্যাঁ 150, তাহলে 16 অ্যান্সার আসছে এখানে। এটা কেটে দিলাম, 400 জায়গায় হয়ে গেল 16, এই উপরটা এখানে লিখছি আমি একটু বড় করে, 16 কত দূর পর্যন্ত 400 পর্যন্ত, আর দুটো শূন্য, এটা আর তো কাটছে না, এমজি, তাহলে হচ্ছে এটাকে জি, এটাকে এখন জি রাখি সুবিধা হবে আমাদের, জি তাহলে 1600 জি, তাহলে এখানে কমন যাবে কত, দুটা শূন্য কমন যাবে, এর দুটা শূন্য যাবে, তাহলে হচ্ছে দুটা শূন্য মানে 100 জি কমন গেল, এখানে পড়ে থাকলো 40 মাইনাস 16, তাহলে 40 মাইনাস 16 মানে হচ্ছে 4 আর 2 মানে 24, তাহলে 24 দুটা শূন্য জি, ওকে 24 আর দুটা শূন্য জি, এটা হলো আমাদের কোন জায়গায় বসবে, আপাত ওজন অর্থাৎ এফ এর জায়গাতে বসবে, হয়েছে 24 দুটা শূন্য জি বসিয়ে দাও,
এটা হচ্ছে তোমার 24 দুটা শূন্য জি, এল এর মান 1 মিটার মানে 100 সেন্টিমিটার, ওয়াই এর মান কত দিয়েছে জানো 2 × 10⁻12, 2 × 10⁻12 ইন্টু এ, এর মান হচ্ছে পাই আর স্কোয়ার, আর এর মান কত দিয়েছে এখানে 2 mm, ব্যাসের মানে ব্যাসার্ধ হবে 1 mm, 1 mm কে যদি সেন্টিমিটার করি মিলিমিটার সেন্টিমিটার মানে 0.1, তাহলে হচ্ছে 0.1 মানে 10⁻−1, 10⁻−1 তার আবার স্কোয়ার। এটা বুঝা গেল ব্যাপারটা? দেখো আরেকবার বলে দিচ্ছি, এখানে বলেছে আমাদের যে ডেল্টা এল কতটা দৈর্ঘ্য বৃদ্ধি হবে সেই মানটা বার করো। তা আমরা স্থিতিস্থাপকে করেছিলাম কি এই এফ এর জায়গায় এমজি পুট করে দিয়েছিলাম, যে ভরটা দেওয়া ছিল সেই ভরটাই পুট করে দিয়েছি। কিন্তু এখানে বলেছে যে ভরটাকে জলে ডোবানো হয়েছে, তাহলে জলে ডোবানো কি হবে, ওর যে প্রকৃত ওজন সে ওজনটা থাকবে না, আপাত ওজন হয়ে যাবে। তার মানে আমাদেরকে আপাত ওজনটাকে বার করে নিতে হবে। তা আপাত ওজন কি করে আমরা বার করব না, আপাত ওজন ডাব্লিউ সমান প্রকৃত ওজন মাইনাস প্লবতা বল, কারণ প্লবতা বল তাকে আপথ্রাস দেয়, উপর দিয়ে একটা বল প্রয়োগ করে। তো প্লবতা বল কি সমান হয়, অপসারিত তরলের ওজনের সমান, এবং অপসারিত তরলটা কি হয়, বস্তুর আয়তনের সমান হয়। তাহলে বস্তুর ভর দেওয়া আছে, সেটাকে বস্তুর ঘনত্ব দ্বারা ভাগ করে দিলে বস্তুর আয়তন পেলাম, বস্তুর আয়তনকে তরলের ঘনত্ব দ্বারা গুণ করলাম ইন্টু জি দিলাম, মানে এম পেলাম, কার এম, তরলের ভর, তাকে যদি জি দিয়ে গুণ করি তাহলে অপসারিত তরলের ওজন পেলাম। হ্যাঁ, বা ওই যে আগের যে ফর্মুলাটা আমরা একটু যে আগের একটা অঙ্কে প্রুভ করলাম না, এরকম অঙ্কটা ছিল, প্রকৃত ওজন ছিল ডাব্লিউ, এখানে ডি মানে হচ্ছে তোমার এর ঘনত্ব, বস্তুর ঘনত্ব, ডি মাইনাস অফ রো ছিল, রোটা হচ্ছে তরলের ঘনত্ব। এখান থেকে যদি ফর্মুলা মনে থাকে এখান থেকেও করতে পারবে। দেখো ডাব্লিউ প্রকৃত সমান আছে 400 সমান এটা, আর ডি এর মান আছে কত ইন্টু 2.5, আর এটা হচ্ছে 2.5 আর এটা হচ্ছে 1। এটা যদি ক্যালকুলেশন করি দেখো এইটাই বেরোবে। দেখো এখানে ডাব্লিউ সমান চলে আসছে 400 ইন্টু এটা বিয়োগ করলে আসছে 1.5 ডিভাইডেড বাই এখানে বসে যাচ্ছে 2.5, তাহলে শূন্য দুটো দশমিক উঠে গেল, এটা দিয়ে যদি কাটাকাটি হয় 5 দিয়ে 5 5 25, 3 5 হলো 5 দিয়ে 40 হচ্ছে 8, আর দুটো শূন্য 800, 3 আসতে দেখো 24 আসছে, এটা হলো 24 ডাব্লিউ, এর সঙ্গে জি গুণ করতে হবে, ঠিক আছে, এখানের সঙ্গে তোমার যেহেতু ওজন তাহলে এইটার সঙ্গে এবার জি গুণ করতে হবে, ওখানে জি একটা টার্ম থাকবে তোমার। ওকে, আচ্ছা জি এর আগের অঙ্কটা যে টার্ম একটা ছিল ও ডাব্লিউ দেওয়া ছিল, ওই জন্য জি টার্মটা থাকেনি, রো দিয়েছিল। ব্যাস, এরপর এটাকে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে, এটা ক্যালকুলেশন করলে অ্যান্সার বেরিয়ে যাবে, যে মান তুমি ওটা ধরবে। আচ্ছা এখানে জি এর মানটা আমরা পুট করিনি, তাহলে জি এর মান থাকছে এম ইন্টু ওটা ডাব্লিউ সমেত আছে ভর দিয়ে 98 বস করে দাও, তাহলে 2400 ইন্টু 9800, 9800 নয় সিঙ্গেল জিরো, ইন্টু হচ্ছে 100 ডিভাইডেড বাই 2, 10⁻−2 মানে 10 হয়ে গেল, 10⁻10, এই যে এটা 12 আর এটা 2 ইন্টু পাই। এটা ক্যালকুলেশন করলে কত ভ্যালু আসবে সেই ভ্যালুটা অ্যান্সার হবে। একটু ক্যালকুলেশন করে দেখে, এটা ক্যালকুলেশন করলে অ্যান্সার আসছে, আমি ক্যালকুলেট টিপলাম আর কি, 37 এত সেন্টিমিটার, ব্যাস এটা হয়ে গেল, একবারে ইজি অঙ্ক। এটা কিন্তু স্থিতিস্থাপকতার অঙ্ক, কিন্তু এখানে দিয়েছে ওই জন্যই যে জলে ডুবিয়ে দিলে কীরকম হবে। আর এয়ারের ক্ষেত্রে কেন আমরা তাহলে ক্যান্সেল করি না, এয়ারেরও তো একটা আপথ্রাস আছে, প্লবতা বলা আছে, কিন্তু সেটা খুব নেগলেক্টেড, হ্যাঁ তার ভ্যালুটা খুব কম, এই জন্য এয়ারের ক্ষেত্রে সেটা আমরা ক্যালকুলেট করি না। ওকে, নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্ক আমাদের এটা, দুটো পিস্টন সম্বন্ধে, এই অঙ্কটা ভালো অঙ্ক। দেখো পরেরটা চাপ সংক্রান্ত অঙ্ক বলেছি, একটা সিলিন্ড্রিক্যাল বস্তু, নিশ্চয়ই অঙ্কটা পজ করে ভালো করে দেখলে, এরকম বড় একটা সিলিন্ড্রিক্যাল বস্তু, এখানে পুরোটাই তরল ভরা আছে, তরলটার কিছু নাম দিয়েছি কিনা আমি দেখে নিচ্ছি। এটা একটা বড় পিস্টন, তরলের কিছু নাম দিয়েছি কি, জলপূর্ণ জল দিয়েছি। এখানে একটা ছিদ্র আছে এবং এই ছিদ্রে একটা পাইপ লাগিয়ে দিয়েছি, এদিকে উপর দিকের একটা পাইপ লাগিয়ে দিয়েছি,
ছিদ্রে একটা পাইপ লাগানো আছে। এখন এইটার ক্ষেত্রফল দেওয়া আছে, বড়টার ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল না কি দেওয়া আছে যেন, ব্যাসার্ধ দেওয়া আছে 10 আর 5। বড়টা দেওয়া আছে 10 সেন্টিমিটার, আর এই যে ছোটটা এটা দেওয়া আছে কত, 5 সেন্টিমিটার। না আর একটু বড় হয়ে যাক, আমি ছোটই আঁকলাম, আর একটু বড় হবে এরকম, এটা 5 সেন্টিমিটার। কোনটা না এই ব্যাসার্ধটা, এই মিডিল থেকে দূরত্ব, আর এটারও এখান থেকে দূরত্ব আর কি, এটা 10 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে একটা দেওয়া আছে 10 সেন্টিমিটার, একটা দেওয়া আছে 5 সেন্টিমিটার। এখন এই যে বড় পিস্টনটা, এই বড় পিস্টনটার উপরে এখানে যদি আমরা একটা ভর চাপাই, এদিকেও ভর থাকবে এদিকেও ভর থাকবে আর কি, তো আমি এখানে দেখাচ্ছি ভরটা। এই ভরটার দিয়েছে কত, 20 কেজি চাপিয়েছে। এই ভরটা চাপিয়েছে 20 কেজি। বলছে 20 কেজি ভর যদি চাপাই কতটা তরল উঠবে। ধরো প্রথমে তো এখানে তরল ছিল, এরকম ভাবে তরল ছিল এখানে, যখন লোড চাপাইনি। যেই পিস্টনটা নিচের দিকে নামবে তখনই জল উঠবে। ধরো সামথিং এতটা হাইট উঠে গেল, এখানে হাইট উঠে গেছে জল। এই নলায় কেন জল উঠবে? নিশ্চয়ই এখানে কেউ চাপ প্রয়োগ করবে নিচ দিক থেকে। তাহলে অ্যাকচুয়ালি দেখো, আমরা জলের উপরে চাপ প্রয়োগ করছি। জলের উপরে যখন চাপ প্রয়োগ করব তখন এই জলটার চাপ বৃদ্ধি পাবে। এখন উঠছে না কেন? কারণ এখন সমান আছে। যখনই জলের উপরে চাপ বৃদ্ধি পাবে তখনই উপর দিকে উঠবে। তো এখানে প্রথমে আমরা যদি এই পয়েন্টে চাপটা পেয়ে যাই জলের উপরে, আচ্ছা জলের যে কোনো বিন্দুতে চাপ সমান হবে। আমরা এখানে যদি চাপ পেয়ে যাই পি, এই বিন্দুতে চাপ পি হলে আমরা পি সমান কি ফর্মুলা আছে, এইচ রো জি, তাহলে হাইট পেয়ে যাবো। তাহলে এখানে চাপ বার করতে হবে আমাদের। চাপের ওখানে কি ফর্মুলা হবে না, এই ক্রস সেকশনে যে লোড চাপাচ্ছি আমরা, যে লোড চাপাচ্ছি সেই লোডটা ইনটু জি ডিভাইডেড বাই এরিয়া, সেটা হবে চাপ। চাপের ফর্মুলা, চাপ সমান কি হয়, চাপ সমান এফ বাই এ হয়। তো এখানে এফ সমান কি হবে, এম জি, ভর চাপাচ্ছি, বাই এরিয়া এ। ক্লিয়ার? একই ফর্মুলা আসবে। এবং আমরা জানি তরলের চাপ সমভাবে চারদিকে ছড়িয়ে পড়ে সব বিন্দুতে। তুমি যদি এখানে চাপ বলো, তোমার এই পি এর এটাই ভ্যালু হবে। লিকুইডের জন্য আবার চেঞ্জ হবে, লিকুইড হাইটের জন্য। তো এখানে আমার চাপ হচ্ছে এটা। তাহলে এম এর মান কত, 20। কিসে করব, জিটা 10 ধরবো, তার মানে এসআই করি, 20 হলো ইন্টু জি 10 বাই এরিয়া। এরিয়া দেখো এখানে কিন্তু বড় পিস্টনটা দেওয়া আছে 10 সেন্টিমিটার, ছোটটা দেওয়া আছে 5 সেন্টিমিটার। তার মধ্যে ভিতরে আবার ছিদ্রটা আছে, যে ওটা তো বাদ দিতে হবে। তো ওটা যদি বাদ দিই তাহলে এখানে আসবে আমাদের পাই ইন্টু সেন্টিমিটার আছে, সেন্টিমিটার মানে হচ্ছে পাই আর স্কয়ার, 10 এর স্কয়ার মাইনাস 5 এর স্কয়ার করে দিলাম, সেন্টিমিটারে করে দিলাম। এরপরে কি যদি মিটার করতে হয় তাহলে দেখো কত দ্বারা করতে হচ্ছে, 10 টু দি পাওয়ার মাইনাস 2 দ্বারা, 10 টু দি পাওয়ার মাইনাস 2 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। তার আবার স্কয়ার, 10 টু দি পাওয়ার কত হবে, -4। তাহলে বাইরে বের হচ্ছে 10 টু দি পাওয়ার -4। এটা বাইরে কত হলো, 10 টু দি পাওয়ার -4 বের হচ্ছে সেন্টিমিটার করার জন্য। তাহলে এখানে 20, 200 হলো পাই, এখানে হচ্ছে 100, আর 5 5 25, 75 ইন্টু 10 টু দি পাওয়ার -4। এটা এটা হলো পি এর মান, এখানে বসিয়ে দাও। এখানে হচ্ছে 200, আচ্ছা জিটা ওই এখানে জি একটু বসানো হয় না, যত বসিয়েছি, আচ্ছা বসানোর দরকার ছিল না, কেটে যেত। পাই 75, এটাকে ব্র্যাকেট দিচ্ছি না, গুণিত 10 টু দি পাওয়ার -4। এইচ রো এর ভ্যালু জলের ক্ষেত্রে আমরা কিসে করছি যেন, এসআই 1000 ইন্টু জি এর ভ্যালু হচ্ছে 10। তাহলে 10 আর একটা শূন্য কেটে যাবে। তাহলে এইচ 1000টাকে এখানে নিয়ে আসবো, তাহলে নিচে বসবে। নিচে যদি হয় তাহলে এটা কেটে যাবে, 3টা শূন্য 1টা শূন্য বেঁচে থাকবে। তার মানে হচ্ছে 20 ডিভাইডেড বাই পাই ইন্টু 75 ইন্টু 10 টু দি পাওয়ার -1 হলো। এখানে 1000 কেটে গেল, এই 1000টা নিচে এসে এই 10কে উপরে উঠে প্লাস হলো, মানে 200 হলো, বাই পাই ইন্টু 75 সমান এইচ। তাহলে এইচটা এখানে একটু হাতের কাজ দেখাই কত আসবে, তারপর দেখে করে। এটা আসছে তোমার 0.849H, মানে এইচ এর মানটা আসছে 0.849, সব এসআই করেছি, মিটার আসবে। সেন্টিমিটার তুমি করে নিতে পারো, দশমিক এখানে সরে যাবে। বুঝা গেল ব্যাপারটা? চাপ দিচ্ছি উপরে, তাহলে কি হবে, তরলের চাপের বৃদ্ধি হবে। তরলের চাপ যদি বৃদ্ধি হয় তাহলে উপর দিকে উঠবে,
কতটা উঠবে না, এখানে যে চাপ হবে সেই চাপের পার্থক্য কত, এইচ রোজির সঙ্গে সমান হতে হবে। তাহলে আগে চাপটা আমরা বার করে নিলাম। কি করে চাপ বার করবো না, চাপের ফর্মুলা আছে এফ বাই এ। কত এফ চাপ আছে না, এফ এর মান হবে এমজি, এ মানে এরিয়া। এই এরিয়াটার সময় লক্ষ্য রাখতে হবে পুরো বড় পিস্টনের এরিয়া হবে না, কারণ ছিদ্রটা বড় পিস্টনের মধ্যেই আছে। তাহলে ওই ছিদ্রের যে ছোট ছিদ্রটার যে ক্রস সেকশন সেটা বাদ যাবে, এই জন্য এটা বিয়োগ করলাম, এখানে পেয়ে গেলাম। এটা একটা ইউনলের অঙ্ক, এবং ইউনলের অঙ্কগুলো খুব সোজা এবং পরীক্ষাতে প্রায় পড়ে। একটু ভালো করে মন দিয়ে করার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, তাহলেই পারবে অঙ্কগুলো। পরের অঙ্কটা দেখে নিলে ইউনলের অঙ্ক, এবং এই অঙ্কগুলো খুব পড়ে আমাদের এবং খুব ইজি অঙ্ক, যদি একটু জাস্ট আমরা এই অঙ্কগুলো ধরতে পারি। দেখো ইউনলের এখানে সুষম বলেছে, অসম আছে, অসম করে দেবো। ইউনলের কিছু পারদ রাখা হয়েছে। হ্যাঁ, পারদ এমন ভাবে রাখা হয়েছে যে এখান থেকে পারদ রাখা হয়েছে, এইদিকে 20 সেন্টিমিটার আছে, আর এই দিকটা তো 20 সেন্টিমিটার ফাঁকা আছে, মানে এই ফাঁকা স্পেসটা, এইদিকে পুরোটা পারদ রাখা আছে, এটাতে পুরোটাতে কি রাখা আছে, পারদ রাখা আছে। ওকে, এটি আছে তোমার পারদ। এরপর কি করছে দেখো, বলছে একটাতে কি ঢালা হচ্ছে না, একটাতে জল দিয়ে দেওয়া হচ্ছে, আর একটাতে কেরোসিন দিয়ে দেওয়া হচ্ছে। জল এবং কেরোসিন দিয়ে পুরো ফিল করে দেওয়া হচ্ছে। একটাতে কি দেওয়া হচ্ছে দেখো, একটাতে জল দেওয়া হচ্ছে আর একটাতে কেরোসিন দেওয়া হচ্ছে। আমি ধরে নিচ্ছি যে এইদিকে তোমার কেরোসিন দেওয়া হচ্ছে আর এই দিকটাতে জল দেওয়া হচ্ছে। ওকে, ওইদিকে কি দেওয়া আছে, জল দেওয়া আছে। এখন কেরোসিনের ঘনত্ব কম, বা এখানে হয়তো দিয়ে দিয়েছে দেখো ঘনত্বগুলো। হ্যাঁ, ওই দেখো আপেক্ষিক না, ওই জলের তো এক জানি, আর দেখো কম, এটা 0.8, এই জন্য আপেক্ষিক গুরুত্ব 0.8 দিয়েছে। তার মানে কেরোসিনের যে দিকটা সে কিন্তু বেশি পারদকে নামাতে পারবে না, হয়েছে, মানে জল কিন্তু বেশি নামাবে। এখন যদি আমরা ধরে নিই যে জল কি করেছে, এখানে এক্স পরিমাণ পারদকে নামিয়ে দিয়েছে এত দূর পর্যন্ত, অর্থাৎ এইটা হয়ে গেল, এই যে টুকুটা এটা হয়ে যাচ্ছে এক্স, এটা এক্স। আর অপর দিকে কি হয়েছে, পারদ তো এদিকে উঠে যাবে, এত দূর পর্যন্ত এক্স পরিমাণে উঠবে, এখানে এই দৈর্ঘ্যটা কত, এক্স। তাহলে পুরাটা তো 20 ছিল, পুরোটা তো 20 ছিল, তাহলে কেরসিন কতটা আছে দেখো, আমরা কেরসিন আছে এই যে পুরো লাল ডট ডট দিয়েছি, এটা কেরসিন আছে এই লাল দাগ থেকে উপর দিকটা। আর জল আছে কতটা না, জল আছে তোমার এই লাল দাগটা মুছে দিলাম, এইখান থেকে, যেটা এইখান থেকে এটা জল আছে দিকটা। তাহলে এইটাকে আমি পারদ থেকে এরকম বেশি করে দিলাম না, এরকম বেশি, এটা নিচটা তো পুরো পারদ আছে, আর করছি না, বেশ এটা পুরো পারদ, এই জল। এরপর দেখো জলের দৈর্ঘ্য কত, জলের দৈর্ঘ্য হচ্ছে 20 আর এদিকে এক্স। আর কেরোসিনের দৈর্ঘ্য কত দেখো, 20, এখানে -x, কারণ এখানে উঠে গেছে তো পারদ, এখানে উঠে গেছে, এটা তো পারদ ঢুকে গেছে, এটা এই বিন্দুতে পারদ ঢুকে গেছে। তাহলে জল আছে, এটা ব্র্যাকেটে লিখে দিলাম কত, 20 + x, এই জিনিসটা বোঝার, বাকি অন্য কিছু ক্যালকুলেশন নেই। এখানে হচ্ছে 20 - x, এটা হচ্ছে কেরোসিনের দৈর্ঘ্য, হয়েছে। আর আমরা যে লেভেলটা থেকে কনসিডার করব সেটা এই লেভেলটা, এটা এই লেভেলটা, অর্থাৎ এই পয়েন্টের আর এই পয়েন্টের প্রেসারগুলো সমান হবে। এই থিওরিটা অ্যাপ্লাই করে আমরা অঙ্কগুলোকে সলভ করব। কি বলছি দেখো, এখানের যদি প্রেসার P1 হয়, এখানের প্রেসার যদি P2 হয়, P1 এর প্রেসার P2 এর প্রেসার সমান থাকবে, কারণ এটা কি স্টেডি, ফ্লুইডটা কি স্থির অবস্থায় আছে। স্থির অবস্থায় হরাইজন্টাল বরাবর সমস্ত লাইনে চাপ সমান থাকবে। স্থির তরলের ক্ষেত্রে সে ইউ নল হোক বা যে কোনো নল হোক, যে কোনো পাত্র হোক, স্থির থাকলে হরাইজন্টাল বরাবর যতটা লাইন পাবো, যতগুলো বিন্দু পাবো, সব বিন্দুতে চাপ সমান হবে। তাহলে আমরা এখানে হরাইজন্টাল কনসিডার করলাম, এবং এখানে P1 যদি চাপ হয়, এখানে P2 হয়, তাহলে দুটো সমান হবে। এখন P1 আর P2 এর মান বার করি। P1 এর মানটা ভালো করে দেখো, P1 সমান হচ্ছে কেরোসিনের জন্য আসছে 20 - x ইন্টু কেরোসিনের ঘনত্ব, মানে রো অফ কে লিখলাম, কেরোসিনের ঘনত্ব ইন্টু জি,
প্লাস পারদ দেখো কতটা, এইটা তো এক্স আবার এটা এক্স, তাহলে 2x ইন্টু হচ্ছে পারদের ঘনত্ব মানে মার্কারি এম লিখলাম ইন্টু জি। বোঝা গেল ব্যাপারটা? পারদ দেখো এখানে যদি এক্স নামায় তাহলে এদিকে দুটো উঠবে। কেন উঠবে না? এর ঘনত্ব কম বলে এই বেশি প্রেসার দিতে পারবে না, মানে কেরোসিনের দৈর্ঘ্যটা কম হবে, জলের দৈর্ঘ্য বেশি হবে, জলের নলের দৈর্ঘ্য আর কি। আচ্ছা P1 একই রকম ভাবে P2 সমান কত হবে? তো খালি তো জলেই দেখাচ্ছে, পারদ তো নেই, কারণ এই যে পয়েন্টটা উপরে পুরো জল আছে। তো জলের দৈর্ঘ্য কত আছে? 20 প্লাস এক্স ইন্টু রো অফ ওয়াটার ইন্টু জি। তাহলে এখন P1 সমান P2 হতে বাধ্য। তাহলে P1 সমান যদি P2 হয় তাহলে দেখো সবার জি কেটে দিলাম, তাহলে হচ্ছে 20 মাইনাস এক্স, 20 মাইনাস এক্স রো কে মানে হচ্ছে কেরোসিন, কেরোসিনের 0.8 দিয়েছে ইন্টু জি তো কেটে দিয়েছি প্লাস 2x পারদের হচ্ছে 13.6 সমান জলের তো 1 মানে হচ্ছে 20 প্লাস এক্স। এরপর একে সলভ করতে হবে, এক্স এর মান নির্ণয় করতে হবে। হ্যাঁ, তাহলে এক কাজ করে যাক, এটা তো এখানে গুণ হবে, তাহলে এখানে 8 2 গুণে 16 হলো, 8 2 গুণে 16 160, 16 হয়ে গেল। দশমিকটা এখানে বসলো, শূন্য লেখার দরকার নেই, হচ্ছে তোমার 0.8x হয়ে গেল প্লাস এখানে হচ্ছে 2x দিয়ে 2 দিয়ে গুণ করে 6 2 12 2 হাতে থাকে 1 3 দুগুণে 6 1 7, এটা হচ্ছে তোমার 2 27 13 দুগুণে 26, এটা হচ্ছে 27 হলো ইন্টু এক্স সমান এখানে যা আছে 20 প্লাস এক্স। তাহলে 20 কে এইদিকে নিয়ে আসবো, এরাকে ওইদিকে নিয়ে যাবো। আচ্ছা তাহলে এখানে আছে এই সংখ্যাগুলোকে ওইদিকে নিয়ে যাই, এক্স গুলোকে এইদিকে নিয়ে আসি। তাহলে এই এক্সটা নিয়ে এলে 27 থেকে 28 হলো, 28 থেকে 0.8 বিয়োগ, 28 থেকে 28.2 থেকে 0.8 বিয়োগ, তার মানে হচ্ছে এখানে 0 0 আসছে, 8 কত দিতে 12, 4 দিতে 12, হাতে থাকে 1 1 কত দিতে 7, এর এখানে হয়ে গেল তোমার 2, 27.4 আসছে। তাহলে এদিকে আসছে 27.4x সমান হচ্ছে 20, আর এইদিকে যদি 16 নিয়ে যায় তাহলে হয়ে গেল 4, কারণ মাইনাস হবে ওইদিকে গেলে, না ভুল করলাম, একটু ভুল করলাম, এই এক্সটা যদি এইদিকে নিয়ে আসি তাহলে বিয়োগ হবে, তাহলে বিয়োগ হলে 26টা হয়ে গেল, এই 27টা হয়ে গেল 26, 26 থেকে 0.8 বিয়োগ, এটা 28 থেকে এটা যোগ করে দিয়েছি, এটা হচ্ছে 26 হবে। এই 26 হলে এখানে 1 মানে এটা হয়ে গেল 5 হয়ে গেল, 5 1 0 5, 25.4, এটা হয়ে গেল 25.4 আর দিকে 4, তার মানে x সমান হলো 4 ডিভাইডেড বাই 25.4, 4 ডিভাইডেড বাই 25.4, এটা আমরা কোন সিস্টেমে করেছি? 20টা সেন্টিমিটার আছে, মানে x এর মান সেন্টিমিটার বেরোবে, এত সেন্টিমিটার x এর মান বেরোবে। এটা ভ্যালু আসছে x ইকুয়াল টু আসছে 0.157 সেন্টিমিটার। তার মানে জলের কত হবে? এর সঙ্গে 20 প্লাস হচ্ছে 0.157 যোগ হবে, আর কেরোসিনের ক্ষেত্রে বিয়োগ হবে, এটা হচ্ছে 20 মাইনাস হচ্ছে 0.157, ব্যাস এটা অ্যান্সার হয়ে গেল। এই একটা অ্যান্সার, এই একটা অ্যান্সার, বুঝা গেছে? তাহলে দেখো যখন এরকম থাকবে যে দুটো ভিন্ন ঘনত্বের তরল ধারা হবে, তখন দেখতে হবে যে তরলের ঘনত্ব কম সেটা কিন্তু কম, মানে তার লেন্থটা কম হবে, বুঝছে? আর যেটা হচ্ছে বেশি ঘনত্ব, সেই বেশি ঘনত্বের তরলটা কি করবে? এটাকে বেশি চাপ দিবে, তার মানে লেন্থটা বেশি আসবে। ওকে, এটাও একটা ইউনলের অঙ্ক, এবং আজকের এই অঙ্কটা দিয়ে শেষ করব। হ্যাঁ, খুব ভালো টাইপের অঙ্ক, একটু পজ করে করার চেষ্টা করো না। এই অঙ্কটা দেখে নিলে এটি আমরা আজকের মতো লাস্ট করব অঙ্ক, ইউনলের এই অঙ্ক। দেখো এটা কি বলেছে, ইউনলের সামথিং কিছু একটা লেভেল পর্যন্ত আমাদের মার্কারি আছে, তাই না? মার্কারি আছে ইউনলে, এটা কি বলেছে না, একটি সুষম ইউনলের মধ্যে কিছু পরিমাণ জল আছে, জল আছে জল, এর মধ্যে জল ঢাললে 4 সেমি কিউ জল ঢাললে লেভেল 1 সেন্টিমিটার করে উপরে উঠে যায়। আচ্ছা, এরপর বাহুতে এত সেমি কিউ তেল ঢালে বাহুর জল আরও 2.2 সেন্টিমিটার উঠলো, আগে 1 ছিল এখন আবার তেলের ঘনত্ব কত? বাহ, ধরো এই পর্যন্ত তোমার জল আছে,
জল আছে কিছু সামথিং, এটা কিছু পরিমাণ জল আছে, এটা আমরা জানিও না কতটা, এখানে জল আছে। এখন বলছে যে 4 সেমি কিউব জল ঢাললে মানে ভি ইকুয়াল টু 4 সেমি কিউব আয়তন, এত আয়তনে জল ঢাললে কি হলো, এ 1 সেন্টিমিটার উঠছে এখান থেকে, আর এ এইদিকে 1 সেন্টিমিটার উঠছে, মানে মোট 2 সেন্টিমিটার উঠছে, হয়েছে। পরবর্তীকালে বলেছে যে তেল যদি ঢালি, এটা তো জল হলো, হ্যাঁ, এরপর যেটা তেল ঢালা হচ্ছে, তেলের আয়তন কত ঢালা হয়েছে, তেলের আয়তন ঢেলেছে 10 সেমি কিউব। তেলটা 10 সেমি কিউব ঢাললে জলটা এখন কতটা উঠছে, না যে বাহুতে তেল দেবো, ধরো এইদিকে তেল দিয়েছি, না দুটোতেই তেল দিয়েছে, না দুটোতে তেল দিবে না, একটাতে তেল দেবে, দুটো তেল দিলে কি আসবে, একটাতে তেল দিবে, তাই তো, হ্যাঁ একটি বাহুতে, এক বাহুতে। এইদিকে যদি তেল দিই তো এইদিকে বলছে 2.2 সেন্টিমিটার উঠে গেল, 2.2 সেন্টিমিটার উঠছে এই দিকটাতে, এতটা তো আগে ছিল, আবার এখন উঠেছে কত, 2.2 সেন্টিমিটার। তাহলে আমাদেরকে কি বার করতে বলেছে, অ্যান্সার না বার করতে বলেছে তেলের ঘনত্ব কত, তেলের ঘনত্ব কত। দেখো এখানে আমরা এইদিকে যখন তেল ঢালছি, এদিকে 2.2 উঠে, এদিকে আবার 2.2 নামবে আর কি, এইটা এইখানে ছিল তো এরকম জায়গায় চলে আসবে, এইদিকে ধরো আগে এখানে ছিল, তাহলে এইটি আর একটু ছোট করি এখানে, হ্যাঁ এটা হচ্ছে 2.2 সেন্টিমিটার, 2.2 মানে, আর এখান থেকে লেভেলটা আমাদেরকে ধরতে হবে, এটা মুছে দিলাম, এরপর এদিকে তেল আছে পুরোটা, তেলটাকে আমি দিয়ে দিচ্ছি লাল দিয়ে দিচ্ছি, এখান থেকে এই দিকটা পুরোটা তেল আছে, আর তাহলে এইদিকে তল, এদিকের উচ্চতা কত হয়ে গেল, এটাকে মুছে, জল উঠে গেছে এত পর্যন্ত, এত পর্যন্ত জল উঠে গেছে। তাহলে দেখো এখন এই পয়েন্টের যে প্রেসার, এই পয়েন্টের প্রেসার আমরা বার করতে পারবো, এটা কত 2.2, এখান থেকে 2.2 উপরে মানে ইনটু 2 হয়ে গেল 4.4, কারণ আগে ছিল আবার 2 উঠেছে, এই ডিফারেন্সটা, পুরো ডিফারেন্সটা 4.4, তার মানে এদিকে আসছে দেখো 4.4 ইনটু রো, জলের ঘনত্ব 1 ইনটু জি, এটা হয়ে গেল P1 এর মান, এই প্রেসার P1 যদি হয়। আচ্ছা এখানে যদি প্রেসার P2 হয়, P2 এর মান কত হবে, না তেলের উচ্চতা h, তেলের ঘনত্ব কত রো, হ্যাঁ এটাকে হচ্ছে তোমার রো দিলাম, ইনটু জি। সমস্যা কি দাঁড়াচ্ছে দেখো, যদি P1 আর P2 সমান করি তাহলে 4.4 ইনটু জি সমান আসছে h রো ইনটু জি, জি জি তো কেটে গেল, তাহলে 4.4 সমান h ইনটু রো, এখানে দুটো আননোন হয়ে গেল, দুটো আননোন হয়েছে দেখো রো আর h, তাহলে এইচটা কতটা তেল ঢেলেছি আমরা, কতটা তেল আমরা ওখানে ঢেলেছি সেই পরিমাণটা, সেই লেন্থটা আমাদেরকে বার করতে হবে। এখানে কি দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, ক্লিয়ার। এই আয়তন থেকে লেন্থের ফর্মুলা কি ভালো করে দেখো, না ধরো জলের ক্ষেত্রে আমরা যদি দেখি 4 দিতে 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার উঠেছিল, অর্থাৎ পাই ইনটু আর এর স্কয়ার, ক্রস সেকশন কার, টিউবটা, ইনটু 2 কেন, না যখন বলেছে যে জল ঢালা হয়েছে 4 সেমি কিউব জল, তখন এইদিকে 1 ওইদিকে 1, তাহলে 2 হলো ওই জন্য, সমান কত হবে 4, এই তো পাই স্কয়ার cos সেকশন ইনটু উচ্চতা সমান আয়তন 4, তাহলে এখান থেকে দেখো পাই আর স্কয়ারের ভ্যালু তুমি পাচ্ছ 2 হলো। আবার এখান থেকে দেখো, এখান থেকে পাই আর স্কয়ার ইনটু এইচ, এইচ তো জানি না কতটা তেল আমরা কত হাইট উঠেছে, সমানই কত হবে 10 হবে, কারণ 10 আয়তন ঢেলেছি, তো এর মান কত দেখো 2, এই তো একটু আগে পেয়েছি, 2 ইনটু এইচ সমান 10, তার মানে এইচ সমান কত 10/2, এইচ এর ভ্যালু চলে আসছে আমাদের 5 সেন্টিমিটার, ব্যাস। তাহলে এখানে 5 বসিয়ে দিলাম, তাহলে রো এর মান আসবে 4.4/5 সমান রো, এটি হলো তেলের ঘনত্ব। এখানে ডাইরেক্ট তোমাকে তেল যে এত তেল ঢালা হয়েছে তার উচ্চতাটা দেয়নি, যদি বলে তো যে 5 সেন্টিমিটার তেল ঢালা হয়েছে তো ইজি হয়ে যেত অঙ্কটা, কিন্তু ঘুরিয়ে নাক দেখিয়েছে, তো এরকম আমাদেরকে ঘুরিয়ে বার করতে হবে। ওকে, তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করব, থ্যাঙ্কস টু অল, এবং যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো এবং প্রবলেমগুলো তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, থ্যাঙ্কস টু অল।